সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আপনারা জানেন যে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া আজ থেকে চালু করে দিয়েছে সরকার, এবং গত কয়েকদিন আমরা এই অনুষ্ঠান হয়তো ফেসবুকে সরাসরি দেখতে পাননি, আজকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে আলোচনা করতে চাই জামাত শিবির নিষিদ্ধেই কি সব সমাধান। এই বিষয়ে আলোচনা করবেন, স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার হাতের ডানে প্রথমে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, এবং রয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসিফ মুনির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের আলোচনা দর্শকরা শুনবেন। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আন্দোলনে এতগুলো প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠকে হট্টগোল, বিশৃঙ্খলা। তিনি মান অভিমান ভুলে নিজেদের মধ্যে ঐক্য চান। ঢাকা সহ বিভিন্ন জেলায় আজকেও শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামে হয়েছে আদালত চত্বরে, রাজশাহীতে পুলিশের উপর হামলা, সিলেট ও বরিশালে সংঘর্ষ। 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা এলাকা ছাড়া অন্য সব এলাকায় আগামী রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে, কারফিউ আরও কমবে। এবং 2 সপ্তাহ পর ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলেছে সরকার। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় বন্ধ করে দিয়েছিল। শিরোনামগুলো দেখছিলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে গত 2 সপ্তাহ ধরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি চলছে, এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলো প্রাণহানি ঘটেছে, সহিংসতা ঘটেছে, অগ্নিসংযোগ ঘটেছে। প্রাণের যেমন ক্ষতি হয়েছে, হানি হয়েছে, একই সঙ্গে সম্পদেরও হানি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই প্রাণহানি অত্যন্ত দুঃখজনক, এবং এসব ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন বিদেশি সহায়তা নেবে, এবং জাতিসংঘ যে সহায়তার আগ্রহ দেখিয়েছে তাকেও স্বাগত জানিয়েছে। এই সংকটের মধ্যে, এই সমস্যার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার। দল হিসেবে জামাত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গত 2 দিন থেকেই সরকারের মন্ত্রীরা এ নিয়ে আলাপ আলোচনা করছেন এবং আইনি প্রক্রিয়া পর্যালোচনা করছেন, কোন আইনে কীভাবে এটা নিষিদ্ধ করা হবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটি হলো আইনি প্রক্রিয়া, আর একটি হলো জামাতের রাজনৈতিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, কিভাবে এটি নিষিদ্ধ থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার তানিয়া আমির। আপনারা জানেন যে তিনি জামাতে ইসলামের রেজিস্ট্রেশন বাতিলের যে মামলা, সেই মামলার আইনজীবী ছিলেন, এবং সেই মামলায় তিনি জয়লাভও করেছেন। ব্যারিস্টার তানিয়া আমির, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, এবং 2014 সাল থেকেই জামাতে ইসলাম রাজনৈতিক দল হিসেবে তাদের আর নিবন্ধন নেই, এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নিতে পারে না, নির্বাচনেও অংশ নিতে পারে না। কিন্তু দল হিসেবে জামাতে ইসলাম নিষিদ্ধ হয় নাই। সরকার এখন সেই পদক্ষেপ নিতে যাচ্ছে, যদিও এই দাবিটিও ছিল আপনাদের দীর্ঘদিনের। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 দিন থেকে বলছেন যে তারা এটা আইনি দিকটা পর্যালোচনা করছে। আইনমন্ত্রী বলেছেন নির্বাহী আদেশে হয়তো জামাতকে নিষিদ্ধ করা হবে। যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়, সেটি কি চূড়ান্ত? এই নির্বাহী আদেশ তো পরবর্তীতে বদলেও যেতে পারে, আদালতেও চ্যালেঞ্জ হতে পারে। অতীতে যেমন এই সংগঠন নিষিদ্ধ ছিল, আবার তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আপনার এখানে 3টা শব্দ চয়নে আমার একটু দ্বিধা দ্বন্দ্ব আছে, এবং আপনার প্রোগ্রামের মাধ্যমে আপনার অনুমতি নেই এটাকে একটু ক্লারিফিকেশন করতে চাই। প্রথম যেটা বলেছেন যে নতুন করে এই ডিবেটটা সামনে এসেছে, এটা একেবারেই নতুন না। অর্থাৎ এই যে এই ধ্বংসযজ্ঞ এতগুলো প্রাণ হারালো, এটা আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত নেই, তারা বলছে তারা নেই। সরকারও নিশ্চয়ই পাবলিক প্রপার্টি এবং এইটার ভেতরে সম্পৃক্ত না। তাহলে এটা কারা করলো? সো এটা নতুন করে আসার বিষয়টা তো একেবারেই আমার মনে হচ্ছে একটু মিসলিডিং, কারণ এই পুরো প্রক্রিয়ার সাথে আমরা যেমন দেখলাম নরসিংদী জেলের, এটা পূর্ব পরিকল্পিত
যেমন একটা জঙ্গি সংগঠন যেভাবে করে, তাদের 12 জন সঙ্গী যারা ওখানে ছিল তাদেরকে তারা ছিনতাই করার জন্যই কিন্তু এই তৎপরতা করেছে। আমাদের যে কি ইনফ্রাস্ট্রাকচার ইনস্টলেশন পয়েন্ট, ঢাকা শহরের পানি যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, আমরা অনেক সময় ড্রাইভ করে হাতিঝিলের পাশ দিয়ে চলে যাই, জানিও না ওটা ওখানে আছে, কিন্তু দ্যাট ওয়াজ টার্গেটেড। এটা তো ছাত্ররা করেনি। যখন আমাদের মেট্রো রেলে যেই জায়গাগুলো অ্যাট্যাক্ট হলো, এটা যদি মব অ্যাটাক করে তাহলে সামনে যে আছে সেটাই ভাঙচুর হবে, কিন্তু সেটা হয়নি। যেখানে আপনার ইঞ্জিনিয়ারিং যন্ত্রগুলো ছিল, যে ঘরগুলোতে ছিল, ঠিক সেই জায়গাটায় বিটিভিতে মুনির আপনিও জানেন যে ওখানে মুক্তিযুদ্ধের অনেক আর্কাইভস ছিল, সেটা নিয়ে আমরাও তো কথা বলেছি যে এটা নিয়ে কিছু কাজ করা যায় কিনা। এক্স্যাক্টলি সেই কি পয়েন্টগুলোতে সেখানে কিন্তু আক্রমণটা হয়েছে। তাহলে এটার যেই আমরা চরিত্র দেখছি, চারিত্রিক বৈশিষ্ট্য, এটা একটা জঙ্গিবাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং এটা নতুন নয়। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক এবং তারা আন্তর্জাতিক যেই আপনার সংস্থাগুলো আছে যারা জঙ্গি দমন নিয়ে কাজ করে, তারা শিবিরকে, এটা এক যুগ আগের কথা বলছি, পৃথিবীর 10টা জঙ্গি সংগঠনের মধ্যে 3 নাম্বার একটা আর্মস ক্যাডার হিসেবে শিবিরকে তারা চিহ্নিত করেছে। আমাদের দেশে যখন মাইনরিটির উপরে, হিন্দুদের উপরে যখন আক্রমণ হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা বলেছে, এখানে যারা সার্ভাইভার্স তাদেরকে কোট করে বলেছে তাদের রিপোর্টে যে এখানে জঙ্গি সংগঠন তারা। সো এই যে তারা একটা জঙ্গি সংগঠন, এটা কিন্তু নতুন নয়। 71-এ আমাদের ভাষা ছিল না যেই আপনার যেই যজ্ঞ করেছে মানবতা বিরোধী আপনার অপরাধ, আপনার গণহত্যা যেগুলো চালিয়েছে, তখন কিন্তু জঙ্গি টার্মটা পৃথিবীতে আসে নাই। আমাদের ভাষা ছিল না, এই অ্যাট্রোসিটি যেগুলো হয়েছে এটাকে কীভাবে বলবো, এটাকে শুধু ম্যাস রেপ বলে যথেষ্ট না। পোস্ট বসনিয়া পৃথিবী ভাষা খুঁজে পেয়েছে, এটাকে আমরা বলছি এথনিক ক্লেন্সিং, কিন্তু বিশ্ব মানবতা তখন ভাষাই ছিল না যে ঘটনাগুলো হয়েছে। তো ওইটার ধারাবাহিকতায় যদি আমরা দেখি, কন্টিনিউয়াসলি তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এই যে এতগুলো বোম হলো একসাথে, এবং ইউএস একটি রিপোর্ট বলছে তারা হচ্ছে আপনার লাস্কের তাইবা থেকে শুরু করে কতগুলো যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আছে তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে। এখন আসেন, বাংলাদেশের প্রচলিত আইনটা কি? আমাদের সন্ত্রাস দমন আইন, যেটাকে জঙ্গি দমন আইন, যেটাই আপনার করার জন্য যেটা হয়েছিল, সেটা কিন্তু আমাদের আপনার ইউএসএ এটা কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছিল এই আইনটি করার। কারণ এইটা না করলে আমাদের যে ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং এগমন্টের যে বিষয়টি ছিল, এলসি খোলার যে বিষয়গুলো ছিল, কারণ এখানে মানি লন্ডারিং ফর টেররিস্ট ফাইন্যান্সিংয়ের বিষয় আছে, সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক মানদণ্ডে এই আইনটি করা হয়েছে। এখন আপনি আসেন, আপনার প্রশ্ন যেটা বলছেন যেটা নতুন করে কেমন একটি বিষয় কিনা, এটা মোটেও নতুন না। যখন সরকার এই প্রতীয়মান, দৃশ্যমান এবং প্রাইমা ফেসি একটা ভেরি স্ট্রং কেস যে এই ঘটনাগুলা পূর্ব পরিকল্পিতভাবে এটা জঙ্গি কায়দায়, এবং জঙ্গির সংজ্ঞা কী, যে এখানে আপনার আনাম সিভিলিয়ান সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, পাবলিক প্রপার্টির ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটাকে আমরা এই তাদের কর্মকাণ্ডে সেই সংজ্ঞার ভিতরে এটা পড়ছে। এখন তাদেরকে কোন আইনে বিচার করবে? পিনাল করে আপনার সাধারণ ভাঙচুরের মামলা দিলে তো হবে না, তাহলে কোন আইনে আসতে হবে? সন্ত্রাস দমন আইন। সন্ত্রাস দমন আইনে কি বলছে? যদি এরকম কোনো জঙ্গি সংগঠন থাকে, তাকে প্রথমে সরকারকে নিষিদ্ধ করতে হবে আন্ডার সেকশন 18 অফ দ্য অ্যাক্ট। অর্থাৎ এই এক্সিকিউটিভ অর্ডার, ইট ইজ নট এ ডিসক্রেশনারি এক্সিকিউটিভ অর্ডার যে সরকারের মর্জি হলো, সরকার করলো অথবা করলো না, তা না। এই চলমান প্রচলিত আইনটা প্রয়োগ করতে হলে সরকার এটা করতে বাধ্য। আমাকে যদি জিজ্ঞেস করেন, এই বাধ্যটা সরকারের আজকে অনেক দিন ধরে ছিল। এটা কি কর্তব্যের অবহেলা কিনা সেটা নিয়ে প্রসঙ্গ আপনি যে প্রশ্ন তুলেন সেখানে আমরা যাব, কিন্তু বর্তমানে যে প্রচলিত আইনের শাসন, রুল অফ ল মিনস দ্যাট দ্য ল হ্যাজ টু বি অ্যাপ্লাইড। আপনি তো এখানে ভাঙচুরের মামলা দিলে তো হবে না পিনাল করে। সো প্রচলিত আইন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে আইনটি উৎসাহিত, এনকারেজ করা হয়েছে, ইউএসএ যেই একটা আপনার জঙ্গি দমন আইনের বা যে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর সব দেশেই কিন্তু তারা
আপনার সিভিলাইজড ওয়ার্ল্ডের সব দেশেই কিন্তু এরকম ইকুইভ্যালেন্ট আইন করা হয়েছে, আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ব্যাংকিং বাংলাদেশ করতে পারতো না। সন্ত্রাস দমন, এই আইনটা তো প্রয়োগ করতেই হবে। সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা চলছে। এটা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও আজকে বলেছেন। আমি দুঃখিত, অর্ডার আন্ডার দ্য ব্যানার অফ আ ল, এটা আইন ছাড়া কিন্তু জাস্ট লাইক দ্যাট এই আপনার এক্সিকিউটিভ অর্ডারটা হচ্ছে না। জামায়াতে ইসলামের চরিত্র, তাদের সহিংস রূপ, বাংলাদেশের জন্মের বিরোধিতা ইত্যাদি বিষয়ে আমি নতুন বলি না। আমি বলেছি যে এই দাবিটা তো অনেক দিনের আগেও ছিল, কিন্তু এখন একটা উদ্ভূত পরিস্থিতির সময়ে আবার সরকার এই পদক্ষেপটা নিতে যাচ্ছে, এতদিন নেয় নাই। আমি আসছি আপনার কাছে, আবার এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব একটু পরে আসে। আমি একটু আসিফ মনির আপনার কাছ থেকে জানতে চাই যেই প্রসঙ্গটা বলছিলাম, যে আপনারা দীর্ঘদিন থেকে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করে আসছেন, এবং কেন নিষিদ্ধ করতে হবে, সেই তাদের চরিত্র কি, তারা কি সন্ত্রাসী সংগঠন, এটাও আপনারা বলে এসছেন। কিন্তু সরকার এতদিন তারা বলেছিল, যেমন ট্রাইব্যুনালের যখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছিল, তখনও কিন্তু নিজামীর মামলার রায়ে জামায়াতে ইসলামকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু যেহেতু সেই আইনে সংগঠন বা দলের বিচার করার শাস্তি দেওয়ার কোনো বিধান ছিল না, তখন এটা হয়নি। তখন কিন্তু আইনমন্ত্রী বলেছিলেন যে তারা এই আইনটা সংশোধনের উদ্যোগ নেবে, কিন্তু গত এই 10-12 বছরেও 11 বছরেও করা হয়নি। এখন করা হচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপটে, সেটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত, এবং যেটা তানিপা ব্যাখ্যা করলেন, যে এই উদ্যোগটা যে নেওয়া হচ্ছে সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাতে পারি, স্বাগত জানাচ্ছি নীতিগতভাবে, যেহেতু এটা আমরা চেয়েছি। সেটা এখন সেটার এখনকার একটা প্রেক্ষাপটে হচ্ছে, কিন্তু যে প্রেক্ষাপটে হচ্ছে বা হবে এটা আমরা আশা করছি। কিন্তু সেটার পাশাপাশি যেটা আপনি বলছেন দীর্ঘদিনের যে দাবি, সেটার মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করার পাশাপাশি তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটা আবেদনও ছিল। এবং সেটা কিন্তু বিশেষ করে আমি যদি বলি যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে জামাত শিবিরে, তখন তো শিবির ছিল না, তখন ইসলামী ঐক্য সংঘ নামে একটি সংগঠন ছিল, ইসলামী ছাত্র সংঘ, সেই আওতায়, এবং সেটার সাথে যোগসূত্র ছিল রাজাকার আল-বদর বাহিনীদের, যাদের যোগসাজশেই বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সেটা কিন্তু হয়েছে। এবং এই যে আমরা বলেছি, যেটি সাম্প্রতিককালে আবার আলোচনায় এসেছে, চৌধুরী মঈনুদ্দিনের যে বিষয়টি ব্রিটিশ সুপ্রিম কোর্টে এসেছে, তাকেও কিন্তু ওই অপরাধেই দণ্ডিত করা হয়েছে। অর্থাৎ জামাতের সাথে সংশ্লিষ্ট সংগঠনের হয়ে সে যে কাজটি করেছে, পাকিস্তানের জন্য সে এবং তার সহযোগীরা যে কাজটি করেছে, একেবারে সিলেক্টেড টার্গেটেড কিলিং, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ডিসেম্বর 1971, পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সময় তারা যুদ্ধাপরাধের কাজগুলো করেছে। তা আমরা আরও খুশি হব বা হতে চাই যে যুদ্ধাপরাধের যে প্রক্রিয়াগুলোর মধ্যে জামাতের সম্পৃক্ততা আছে, সেগুলোর ব্যাপারেও একটা আইনি প্রক্রিয়া এবং একটা পদক্ষেপ হোক। যেমন আপনি একটু ট্রাইব্যুনালের কথা বলছিলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছ থেকে জানতে পারলাম, বিশেষ করে সাম্প্রতিককাল গতকালকেই এই আলোচনার ভিত্তিতেই জানা গেল যে তারা কিন্তু সেখানে তদন্ত রিপোর্ট অনেক দিন আগেই তৈরি করে রেখেছেন। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, অর্থাৎ একটি যুদ্ধাপরাধের জন্য দায়ী সংগঠন হিসেবে জামাতের বিরুদ্ধে যা যা তথ্যউপাত্য দরকার, সেগুলোর ভিত্তিতে মামলার প্রক্রিয়াধীন হয়ে আছে। কিন্তু সেটি স্লথ হয়ে গেছে। আপনি জানেন ট্রাইব্যুনালের এখন ট্রাইব্যুনাল একটি আছে, এর আগে দুটি ছিল। তো সেটার কারণে স্লথ হয়ে যাওয়াতে ওই মামলাটা কিন্তু ঝুলে আছে। তো আমরা আশা করবো যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটিকেও এখন ত্বরান্বিত করা হবে। এটি হচ্ছে দ্বিতীয় একটি জায়গা। তো এখনকার তাদের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু তাদের ভূমিকাগুলো বিভিন্ন সময় ছিল, এবং সেটা তো 71-এর সময় ছিল, বিভিন্ন সময়ও ছিল। আরেকটি হচ্ছে যেটা বলছি যে ওদের রাজনীতির যে জায়গাটি, সেটি হচ্ছে, দেখুন আমরা কিন্তু সাম্প্রতিক গত কয়েক বছর ধরে বলছি, এবং বিশেষ করে একটু লক্ষ্য করবে যে গত বছর একটি গণসমাবেশের আবেদন করেছিল মেট্রোপলিটন পুলিশের কাছে বা সিটি কর্তৃপক্ষের কাছে জামাত একটি জনসভা করার জন্য, গত বছরের জুন মাসে, 2023 জুন মাসে। এটা গণমাধ্যমেও এসছে। ওই রকম সময় কিন্তু গণমাধ্যমে আরেকটি রিপোর্ট এসছে, একটি গোয়েন্দা রিপোর্ট, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দেওয়া হয়েছে জামাত সম্পর্কে। সেখানে ছিল যে গত 15 বছর ধরে, বিশেষ করে 2008 নির্বাচনের পর থেকে তারা ভেতরে ভেতরে নিজেদেরকে সংগঠিত করেছে। এবং আমরা গত কয়েক বছর ধরে যে আলোচনাটি করছি যে তারা এখন সর্বত্র রয়েছে।
আমার আপনার মধ্যে তারা যেমন মিশে আছে, আগে একটা সময় আমরা বলতাম যে তাদের দেখে চেনা যায়, এখন কিন্তু দেখেও চেনা যাবে না। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, প্রশাসনের ভেতরেও আমরা শুনছি যে জামাত সমর্থিত লোকজন রয়েছে। এই জন্য বলছি যে এই আদর্শিক জায়গাটা তাদের যে কোথায় নেই, মানে সব মানে কট্টর বা উগ্রবাদী ইসলামী চিন্তার আদর্শে যে মানুষগুলো জামাতের, তারা কিন্তু থেকে যাচ্ছে। এবং তারা কিন্তু, এটা আমরা ভুললে চলবে না যে এই প্রস্তুতিটা নিশ্চয়ই তাদের অনেক আগে থেকে ছিল। কারণ আমরা এই যে নিষিদ্ধ করার কথা, এটা কিন্তু অনেকদিন ধরে বলছি। তা আমরা এটুকু বুঝতেই পারি যে তারা যেহেতু প্রস্তুতি নিচ্ছে, নিষিদ্ধ হলে তাদের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি কী হবে, এটা কিন্তু তারা আগেই ভেবে রেখেছে। কাজে আমাদের আত্মতুষ্টির কোনোই সুযোগ নেই যে তাদেরকে এখন নিষিদ্ধ ঘোষণা করলে আইনগতভাবে তারা চুপচাপ বসে থাকবে। তারা আন্ডারগ্রাউন্ডে যাওয়ারও দরকার হবে না। তাদের সমর্থক গোষ্ঠী তারা কিন্তু ওই গোয়েন্দা রিপোর্টই আছে যে তারা তাদের যে দাওয়াত বলে, যে যেভাবে তারা সংগঠিত করে, বিশেষ করে নারী কর্মী এবং পুরুষ কর্মী, তাদেরকে তারা সংগঠিত করেছে গত 15 বছর ধরে। আমরা কি তাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছি গত 15 বছর ধরে? হইনি। কাজে আমাদের কিন্তু একটা সামনে বড় যুদ্ধ আসছে। এবং যারা আমরা এই দাবিটি করছি, সরকারের কাছে আপনাদের মাধ্যমেও সেই দাবিটি জানাতে চাই যে আমরা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, সবসময় জানিয়ে এসেছি, চিহ্নিত লোকজন কিন্তু আছে যারা এটা করেছে, তাদেরও কিন্তু নিরাপত্তার জায়গাটা দেখতে হবে। আমরা কিন্তু যেটা বলছি, যেটা একটু আগে তানিয়া আপা বলছিলেন, আমরা কিন্তু এখানে বারবার প্রশ্ন তুলছি যে আমাদের গোয়েন্দা রিপোর্ট কোথায় ছিল? এরা যে এত পরিকল্পিতভাবে করলো, অন্তত 3-4টা দিনও কি আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাইনি? আমরা ইনফর্মালি জানছি যে গোয়েন্দা রিপোর্ট বিভিন্ন জায়গায় সর্বোচ্চ পর্যায়গুলোতে দেওয়া হয়েছে, কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয়নি। কাজে হাই টাইম, এখন যখন জামাতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হচ্ছে, কাদেরকে টার্গেট করা হতে পারে, হুমকি কিন্তু বিভিন্ন সময় এসেছে গত 15-20 বছরের মধ্যে। আমাদের সতীর্থ অনেকের নামে এসেছে, উড়ু চিঠি এসেছে, ফোন কল এসেছে। সেই নিরাপত্তাও কিন্তু সরকারের দিতে হবে। কাজে এই প্রক্রিয়াগুলো চলতে হবে। জি, সেটা নিয়ে আমি আপনাকে থামিয়েছিলাম একটু আগে, যে এই যে পদক্ষেপটা এখন নিচ্ছে, এটা যখন আরও যদি 10 বছর আগে বা 11 বছর আগে যদি নেওয়া হতো, তাহলে কি এই যে এখন যে পরিস্থিতিগুলোর উদ্ভব হচ্ছে, সেটা তো হয়তো নাও হইতে পারতো কিনা জানি না, কিন্তু সময় উপযোগী পদক্ষেপের কারণে কি আমরা এখন কোনো এই নিষিদ্ধ করতে গেলে নতুন করে কোনো চ্যালেঞ্জ হবে কিনা? আপনার প্রশ্ন দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে এটা যদি আগে করা হতো, যেটা করাটা ফরজ ছিল, যেটা আমরা করিনি, সেটা করলে হয়তো এই সাফারিংটা জনগণের হতো না। দেখেন, মুক্তিযুদ্ধের পরে এতগুলো প্রাণহানি হলো, এটা আর কতবার যুগ যুগ ধরে, কয়টা জেনারেশন এটার আপনার প্রায়শ্চিত্ত নাকি, এটা কি একটা কি প্রাইস দিতে হবে কিনা? এভরি জেনারেশন ইজ হ্যাভিং টু পে আ প্রাইস ফর দিস। মুক্তিযুদ্ধে আমাদের 71-এ দ্য ম্যাটার ইজ সেটেলড, এটা সেটেলড হয়ে গেছে, এখন আমাদের সামনে এগোবার কথা। কিন্তু আমরা সামনে না গিয়ে জেনারেশন আফটার জেনারেশন, আজকে 53 বছর হয়ে গেছে, 10 বছর করে যদি আমি ধরি, অ্যাটলিস্ট 5টা জেনারেশনকে এটার উসুল দিতে হচ্ছে। বিকজ আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন, সোফার একটা সঠিক সিদ্ধান্ত নেয়নি। সেই জন্য ইট ইজ বেটার লেট দেন নেভার। আমরা ওয়েলকাম করছি। আমরা 14 দলের সমন্বয়কারী আমির হোসেন আমু ভাইকে স্বাগত জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে আগের থেকেই আমরা সাধুবাদ জানাচ্ছি, 14 দলের নেতাদেরকেও সাধুবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট ইটস লেট, কিন্তু তবুও কাজটা হচ্ছে, যাতে আমাদের বংশধর যারা আছে, আমাদের প্রজন্ম যারা আছে, তাদেরকে যদি এই প্রাইস দিতে না হয়। সো দেখেন, বৈধতা এবং রুল অফ ল ইজ সো ইম্পর্টেন্ট। আপনার একটা প্রশ্ন মুনিরকে যেটা করলেন, যে তারা আন্ডারগ্রাউন্ড যেতে পারে আর কি কি করতে পারে, চ্যালেঞ্জগুলো এখনও শেষ হচ্ছে কি হয়নি। যখন এক যুগ আগে আমি মামলা করেছিলাম, রায় পেয়েছিলাম, এরকম কথা অনেক শুনেছি। তারা আন্ডারগ্রাউন্ড যাবে, হ্যান করবে, ত্যান করবে, ঘোড়ার ডিম। তারা কিছুই করতে পারে নাই। কেন জানেন? কারণ তাদের বৈধতা নাই। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে লেজিটিমেসি ইজ সো ইম্পর্ট্যান্ট, এবং এই বৈধতা এটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ শোনা যায় না, কিন্তু এই বৈধতা হচ্ছে মুখ্য। এবং এই বৈধতা কখন থাকে? যখন আপনি আইনের আদলে অপারেট করেন। একইভাবে মনে করেন একটা আপনার অস্ত্রধারী লোক এসে কিন্তু আপনাকে ফোর্স করতে পারে কোনো একটু কিছু করার জন্য, সেটাকে আমরা ছিনতাইকারী বলি বা জঙ্গি বলি। একইভাবে পুলিশ, আর্মি, রাষ্ট্রের কিন্তু এই কোয়ার্সিভ পাওয়ার বা এই ফোর্স অ্যাপ্লাই করারও কিন্তু তাদের একটা বৈধ একটা ফ্রেমওয়ার্ক আছে। যখন এই ফ্রেমওয়ার্কের বাইরে সরকার বা রাষ্ট্র সেই
আপনার ফোর্সটা প্রয়োগ করতে যায় তখন কিন্তু ওই বৈধতা থাকে না, জনগণ প্রশ্ন করতে শুরু করে। সো ইট ইজ সো ইম্পর্ট্যান্ট যে এই বৈধতাটা রাষ্ট্রের থাকতে হবে। সরকার যখন অপারেট করছে, এই গুড ফেইথ যেটা একটা স্ট্রং প্রিজাম্পশন ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু ইট ইজ রিবাটেবল। তো আমরা প্রিজিউম করব যে হোয়াট এভার আমাদের পক্ষে সরকার করছে ইট ইজ ইন গুড ফেইথ, কিন্তু এটা অ্যাবসলিউট না, ইট ইজ রিবাটেবল। একইভাবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স একটা ছিনতাইকারী অস্ত্র নিয়ে যখন আপনাকে শ্যুট করছে আর পুলিশ শ্যুট করছে? there has to be a difference. একটা তো পোশাকধারী স্টেট স্পন্সার্ড আপনার ফোর্স হলে তো হবে না উইদাউট দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল। সো সেই জায়গাটা, হ্যাঁ, তো সেই জায়গাটা আমি এটা দুই দিকটাই বলছি। যখন জামাতের বৈধ রাজনৈতিক দল হিসাবে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না, এক যুগ ধরে ছিল না। এই যখন অ্যাপেলেট ডিভিশনের মামলাটা পেন্ডিং, ঠিক গত ইলেকশনের আগে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারা যখন এই সমস্ত প্রথমবারের মতো সরকার থেকে পারমিশন ছিল এবং পেল, হোম মিনিস্ট্রি পারমিশন দিল, আমরা ছুটে আদালতে গিয়েছি, আমরা কন্টেম্প করেছি সরকারের বিরুদ্ধে অ্যান্ড জামাতের সংগঠনের বিরুদ্ধে। কারণ এটা কিন্তু আপনার বাতিল হয় নাই। নিবন্ধন যদি আপনার বৈধ থাকতো সেটাকে বাতিল করা সম্ভব। যার জন্ম হয়েছে সেটাকে আপনি নিঃশেষ করতে পারেন, কিন্তু যেটার জন্ম থেকেই ভয়েড, অ্যাবনিশিও ফ্রম ডে ওয়ান, এটার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ বাংলাদেশে তাদের নিবন্ধনের নাম্বার ছিল 014। আমরা যেই মামলা যেই রুল জারি করেছিলাম, যেটা রুল অ্যাবসলিউট হয়েছে, যে ইট ইজ ভয়েড অ্যাবনিশিও অথবা বিসমিল্লাতেই গলদ। এটা কোনো একটা শিশু জন্মায় নেই, একটা স্টিলবর্ন বেবি। সো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জামাতে ইসলামকে কখনোই স্বীকৃতি দিতে পারে না এবং দেয়নি একটি রাজনৈতিক দল হিসাবে। সো একটা তাহলে বাতিল না, আমরা আমাদেরকে বলতে হবে তারা কখনোই একটা বৈধ, ওই যে কথাটা আসছে, বৈধ রাজনৈতিক দলই ছিল না। অনেক ধন্যবাদ তানিয়া আমির। ডিফারেন্সটা করা খুব প্রয়োজন। আমি আসবো আবার আপনার দুজনের কাছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর প্রিয় দর্শক দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি এই আলোচনা, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছি জামাত শিবির নিষিদ্ধে কি সব সমাধান কিনা। আসিফ মনির, আপনি বিরতির আগে বলছিলেন যে জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হলেও তাদের তো এই যে ক্যাডার বাহিনী, তাদের কর্মী, এরা তো থেকে যাচ্ছে, এই সমাজেই আছে, আন্ডারগ্রাউন্ডেও না। তাহলে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এটা নিষিদ্ধ করতে হবে মানুষের মধ্যে থেকে, সেটা কিভাবে সম্ভব? সামাজিকভাবে করার একটা জায়গা হচ্ছে, যেমন আমরা ওই একটা জায়গা তো আছেই, যে বিশেষ করে তাদের জামাতের যে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় এবং তার বিভিন্ন পরবর্তী সময়গুলোতে, সেগুলো হয় কি আমাদের অনেক সময় খুব শর্ট টার্ম মেমোরি হয়। এগুলো ঐতিহাসিকভাবে এবং বারবার স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারগুলো আছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় জামাত এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কী ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা আদর্শের বিরুদ্ধে, এবং ধর্মভিত্তিক রাজনীতির যে চর্চাটা তারা সেই সময় বা আরও আগে থেকেই করেছে। এমনকি জামাতের ইতিহাসের জায়গাটি, জামাত আসলে এদের মাদার অর্গানাইজেশন হচ্ছে পাকিস্তানে, সেখানের পরে মানে তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে তারা ছিল এবং সেভাবেই তারা বাংলাদেশে আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করেছে। তো এই ঐতিহাসিক ধারাবাহিকতাটা এবং তাদের ভূমিকা, তারা যে বিশেষ করে একটা উগ্রবাদী রাজনীতির মধ্যে দিয়ে তাদের একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, এইটার একেবারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাগুলো থেকেও প্রতিষ্ঠা করা দরকার। না হলে মনে হতে পারে যে এটা ইটস লাইক এনি আদার পলিটিক্যাল অর্গানাইজেশন কিনা, অথবা সাম্প্রতিক ভূমিকাগুলো, যে জন্য বলছি যে আমাদের শর্ট টার্ম মেমোরি। সো ওইটা একটা জায়গা যে সামাজিকভাবে করতে হলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমরা যেমন মুক্তিযোদ্ধাদের কথা বলছি, রাজাকার আলবদতের কথা বলছি, সরাসরি জামাত এবং গোলাম আজম সহ তাদের যারা সহযোগী, এবং যখন যুদ্ধাপরাধীদের বিচারগুলো হয়েছে 2013-তে, সেইটার প্রেক্ষাপটগুলোকে বারবার স্মরণ করে দিতে হবে। এটি একটি জায়গা। আরেকটি বোন অফ কন্টেনশনের জায়গায় রয়ে গেছে, তাই আপনি একটু এখানে কন্ট্রিবিউট করেন, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের যে বিষয়টি, সেটা আমরা বলি কিছুটা, এবং সেটা কোনো একটা সময় আমরা আশা করি যে বিশেষ করে 72-এর সংবিধানে ফিরে যাওয়ার যে বিষয়টি আছে, রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টি, এবং আমাদের যে 4 মূলনীতি, সেটা 4 মূলনীতি এখন আছে, কিন্তু সেটা সবসময় বাস্তবায়নের যে বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ক্ষেত্রে, এইখানে কিন্তু এদের রাজনৈতিক চর্চার জায়গাটাকে তারা ওখানে বলবৎ রাখার চেষ্টা করে বা এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, রাষ্ট্রধর্ম ইসলামের জায়গাটি।
এবং আরেকটি পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি যে তারা ভিন্ন নামে ভিন্ন সংগঠন হিসেবে কিন্তু তৎপর হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আমাদের আরেকটি সংগঠন প্রজন্ম ৭১ শহীদ সন্তানদের সংগঠন, আমরা কিন্তু নির্বাচনের আগে, গত নির্বাচনের আগে যখন নিবন্ধন দেওয়া হচ্ছে বিভিন্ন দলের, আমরা যখন দেখলাম যে জামাতের সাথে যুক্ত ছিল এরকম লোকজন মিলে কিছু সংগঠন করছে, দুটি সংগঠনের নাম আমরা তখন শুনেছি, আমরা কিন্তু তখন নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে। এটা কিন্তু অন রেকর্ড আছে এবং এটা আমরা পরে জেনেছি যে একমাত্র শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ ছাড়া কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে কোনো প্রতিবাদ বা কোনো আবেদন আপত্তিও জানায়নি। এটা আমাদের কাছে কিন্তু অবাক লেগেছে যে এটা কিন্তু ভবিষ্যতে এক ধরনের একটা অন্য জায়গা তৈরি করবে। এখন জামাত না থাকলে অলরেডি কিন্তু তাদের সমর্থিত লোকজনদের প্ল্যাটফর্মগুলো থাকতে পারে। আর এছাড়া তারা সামাজিকভাবে কিন্তু বিশেষ করে মানে যেভাবে আমরা দেখছি যে ইসলামাইজেশন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো জায়গাতে, আপনি দেখবেন যে সারা বাংলাদেশে আমাদের প্রচুর যেই উৎসব পার্বণগুলো ছিল এগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে শুধুমাত্র কিছু ধর্মীয় অনুষ্ঠানাদি, এবং সেটার পেছনে এই জামাত এবং তাদের সমর্থিত সংগঠনগুলো রয়েছে। আরেকটু আমি যোগ করে রাখতে চাই এখানে যে ভবিষ্যতে যেটা ভাবতে হবে যে শুধু জামাত নয়, হেফাজতে ইসলাম থেকে শুরু করে এরকম আরও বেশ কিছু সংগঠন রয়েছে যাদের এই একই ভাবধারার সংগঠন, এরাও কিন্তু একই ধরনের একেবারে হয়তো জঙ্গিবাদী জায়গায় যেতে পারবে কিনা এই আইনের প্রয়োগের পরে জামাতের বিরুদ্ধে সেটা আমাদের ভবিষ্যৎ বলে দিবে, তাই এটা দেখতে হবে কি হয়। কিন্তু আরও সংগঠন কিন্তু রয়েছে যারা এই ধরনের, আমরা পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করতে দেখেছি এবং সেটা সুপারিশ এসেছে কাদের কাছ থেকে, সরাসরি জামাতের কাছ থেকে তো না, হেফাজতে ইসলামের কাছ থেকে, এবং সেটা অন্তত তাৎক্ষণিকভাবে মেনে নিতে সরকার বাধ্য হয়েছে। হ্যাঁ, সরকার মেনে নিয়েছে। এটা কিন্তু আমাদের বাবাদের রক্তের প্রতি এক ধরনের একটা অবমাননা বলে আমরা মনে করি। নিশ্চয় খালা নানু সবার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের প্রতি একটা অবমাননা। আজকে আমি মুনিরের কথা সূত্র ধরে বলছি, আমি একটু যোগ করি তাহলে হয়তো আপনার আলোচনাটা আরো একটু সহজ হবে। যেটা হলো যে সমাজের সব স্তরেই জামাতি ইসলামী বা এই ভাবধারার লোকজন ছড়িয়ে আছে, কোথায় নেই। একটা হলো সামাজিকভাবে সকল প্রতিষ্ঠানে তাদের যে কর্মী সমর্থক ক্যাডার, দ্বিতীয়ত হলো যে আর্থিক প্রতিষ্ঠান এবং সেবাধর্মী প্রতিষ্ঠান, সেগুলো তারা গত বহু বছর ধরে গড়ে তুলেছে একটা সাম্রাজ্যের মতো করে, এগুলো তো থেকে যাবে, সেগুলো নিয়ে কি ভাবনা? আমি এই জায়গাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে এই আইনের আদলে যে ক্ষমতা কি কি আছে, শুধু তো তাদেরকে নিষিদ্ধ করলে যথেষ্ট না। যেটা বললাম যে প্রথমে হচ্ছে আমরা জামাতের নিবন্ধন যেটা হয়েছে সেটা কখনোই বৈধ নিবন্ধন ছিল না, কিন্তু একটা গোষ্ঠী তাকে রাজনৈতিক দল বলাটা আমার মনে হয় এই জাজমেন্টের পরে ঠিক না, কারণ তারা কোনো বৈধ রাজনৈতিক দল না, একটা গোষ্ঠী। এবং তাদের এই আইনের আদলে তাদের যে সরকারের আরও যে ক্ষমতা আছে, তাদের অ্যাসেটগুলো কি কি আছে এটাকে আপনার ফ্রিজ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, কারণ তারা একটা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন। এবং মওদুদিবাদ কিন্তু শুধু বাংলাদেশ না, তাদের শাখা প্রশাখা পৃথিবীর অনেক দেশেই আছে, এবং তাদের যেই উদ্দেশ্য সেটা তারা কিন্তু গোপন করে না, তাদের গঠনতন্ত্র আছে। মওদুদির যদি যেই লেখনীগুলো আছে সেগুলো যদি পড়েন এটা খুব পরিষ্কার, তারা জিহাদের মাধ্যমে, আপনার ভায়োলেন্সের মাধ্যমে পৃথিবীর সব গণতন্ত্রের রাষ্ট্রকে কিন্তু তারা ফেলে দিতে চায়, ফেলে তারা তাদের মন গড়া চিন্তাভিত্তিক তারা ঐশ্বরিক ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, যাতে তাদের জবাবদিহিতা না থাকে। তো আমরা যে ইসলাম জানি, যেটা অনলি ইসলাম ইস ইসলাম অফ পিস, শান্তির ইসলাম, সেখানে কিন্তু তারা নেই, এবং মওদুদিবাদ কিন্তু তার একেবারে বিপরীতে অবস্থান করছে। সো এই যে আমাদের এই আইনটা করা হয়েছে কিন্তু এই টেররিস্ট ফাইন্যান্সিংটাকে চেক দেওয়ার জন্য, সন্ত্রাস দমন আইন যেটা। সো তাদেরকে প্রথমে আপনাকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, তাদের টাকা পয়সা কোত্থেকে আসে না আসে এটাকে আপনার মনিটর করতে হবে। এবং আমি তো মনে করি বাংলাদেশ, শুধু বাংলাদেশের না, সরকার এটা আপনার আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু এই সন্ত্রাস দমনে একটা লিডারশিপ ভূমিকায় যেতে পারি। আমরা আমাদের যারা উন্নয়নশীল বন্ধু আছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ ঠিক বলবো না, কিন্তু তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, আর ইউ উইথ মি অর আর ইউ এগেনস্ট মি, এই জঙ্গি দমনে, টেররিজমের বিষয়ে, যেটা আমাদেরকে শুনতে হয়েছে আমেরিকার থেকে। সো আমাদের এখন সময় এসছে যে উই টেক দ্যাট লিড,
এবং তাদের কিন্তু অনেকগুলো সংগঠন, আমেরিকান যারা রিসার্চার থিঙ্ক ট্যাঙ্ক, তারা নিজেরাও লিখেছে, এটা কোনো ডার্ট অফ মেটেরিয়াল নাই। তারা বলছে কিভাবে তারা তাদের সঙ্গে যেই জঙ্গি সংগঠনগুলোকে আমেরিকা ব্যান করেছে তাদের সঙ্গে যে তাদের সম্পৃক্ততা আছে এটা প্রতীয়মান এবং এটা আপনার অলরেডি এস্টাবলিশড। সো সেই নেটওয়ার্কগুলো বের করে আমাদের কিন্তু কাজটা অনেক বড়, এটা কেবল বাংলাদেশ না। কারণ এই জিনিসটা যেটা বাংলাদেশে হচ্ছে, দেয়ার গ্লোবাল, তাদের গ্লোবাল ফাইন্যান্সিং আছে, তাদের গ্লোবাল চিন্তা করার পলিসি দেওয়ার লোকজন আছে, গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড লোকাল অ্যাক্টর ইমপ্লিমেন্ট করে লোকালি যারা আছে, তারা কিন্তু সিদ্ধান্ত নেয় না। সো আমাদের জায়গাটা এখানে আমাদের হাত আরও লম্বা করতে হবে, বড় করতে হবে এবং এটা করা সম্ভব। এবং আমি মনে করি ৭১-এর ঘটনার যে একটা গণহত্যা, যেটা আলবদর আল শামসের ভূমিকা ছিল, জামাতের ভূমিকা ছিল, সেটার ঐতিহ্যে আমাদের যেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, আমাদের নিউক্লিয়ার পাওয়ার ছিল না, আমাদের স্ট্যান্ডিং কোনো আর্মি ছিল না, আমরা মুক্তিযুদ্ধ করেছি, এটা ছিল জনযুদ্ধ। সাধারণ মানুষ এবং ডিফেক্টেড আমাদের অফিসার যারা ছিল ফরেন সার্ভিসে, মিলিটারিতে, আর্মি, নেভি, তারা কিছু গুটি কয়েকজন ডিফেক্টেড অফিসার এখানে জয়েন করেছিল এবং সেখানে যথেষ্ট নারী ছিল এবং ছাত্ররা ছিল। সো সেইখানে আমাদেরকে বলতে হবে যেই জায়গাটা, যে আমাদের একটা এখানে দর্শন ছিল, যে কথাটা বারেবার আসিফ মুনির বলেছেন, সেই দর্শনটা বলেন, জুরিসপ্রুডেন্স বলেন, বা আমাদের যেই মুক্তিযুদ্ধের স্পিরিট বা চেতনা যেটাই বলেন না কেন, যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে আমার পিতা যেটা স্বাধীনতার জন্মসনদ ওনার এককভাবে যেটা উনি ড্রাফট করেছিলেন 10ই এপ্রিল 1971, সেখানে পরিষ্কারভাবে বলা হলো যে আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশের অভ্যুদয় হলো। এবং এখানে ছিল দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, মানে আমাদের সকল ক্ষমতার মালিক যে জনগণ, ইট ইজ আ সলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল হচ্ছে সংবিধান, যার জন্য সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সো এই জায়গাটায় যেটা বুঝতে হবে, জামাতে ইসলামের এবং তাদের মতো যারা দোসর আছে, তারা এই জায়গাটায় হচ্ছে তাদের সমস্যা, যে সকল ক্ষমতার মালিক জনগণ, এটাই তারা মেনে নিতে পারে না। সো এখানে একইভাবে সকল গণতান্ত্রিক দেশগুলো যারা আছে তাদের সমস্যা তাদের সাথেও, কারণ সেখানে হচ্ছে পিপল পাওয়ার, যে জনগণ ক্ষমতার মালিক। সো এটাকে তারা উচ্ছেদ করতে চায়। যে একটা হলো আইনগতভাবে যে সেটি করা, আর একটা হলো যেটি আপনি বলছেন যে মুক্তিযুদ্ধ, জনযুদ্ধ, এবং তার মানে নাগরিক, এখানে রাষ্ট্র তার রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, নাগরিকের কোনো দায়িত্ব আছে কিনা শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এদেরকে প্রতিরোধ মোকাবেলা করার কি কৌশল নেওয়া যায়, সেই প্রসঙ্গে শুনবো। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর প্রিয় দর্শক আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। বিরতির সময় সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ব্যারিস্টার তানিয়া আমির এবং আসিফ মুনির দুজনের কাছেই আমার শেষ প্রশ্ন, দুজনের মতামত নেব। আপনার কাছে আগে শুনতে চাই, আইনগত দিক আপনারা বলেছেন নিষিদ্ধ হবে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, নাগরিকেরও তো দায়িত্ব আছে। যেহেতু মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, সেই জনগণ কিভাবে এই শক্তিকে, এই সহিংস জঙ্গি শক্তিকে প্রতিরোধ করবে? আমরা শিক্ষায়, আমরা সংস্কৃতিতে, আমরা সামাজিকভাবে কিভাবে তাদেরকে প্রতিরোধ করা যাবে, সেইখানে কি কাজ হয়েছে? আপনার চমৎকার প্রশ্ন। দেখেন, বর্তমান যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছে, যখন আমাদের শিক্ষানু পলিসি এবং শিক্ষা পুস্তিকা এটা পরিবর্তন করা হলো হেফাজতের ডিকটেটে, যারা অংশীদার এই রাষ্ট্রের, তাদের সকলের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা না করে হেফাজতের ডিকটেটেই কাজটা করা ছিল। আমার প্রশ্ন, বর্তমান যারা ইউনিভার্সিটি আছে, 6 বছর আগে তাদের বয়স কী ছিল? তারা কি এই পরিবর্তন যেটা পাঠ্যপুস্তকে হলো সেটা পেয়ে তারা কি এখন এসছে কিনা? সো এই জায়গাটায় মুখ্য, আপনার প্রশ্নটা খুবই চমৎকার প্রশ্ন। এটা মুখ্য, এই যে আপনার 1 নম্বর হচ্ছে শিক্ষা, এবং শিক্ষা শুধু আক্ষরিক শিক্ষা না, এখানে চেতনার বিষয় আছে, মানুষ গড়ার
কারিগরি যে বিষয়টা, সেটা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা, অর্থাৎ সাম্য, ইকুয়ালিটি ফর অল এবং আমার মানবিক মর্যাদার জায়গাগুলো, এগুলো কিন্তু এই ভ্যালুসগুলা, শিক্ষাটা হতে হবে ভ্যালু বেসড এবং সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলা সামনে আনা খুবই প্রয়োজন। এর সাথে আপনি দেখেন এই রাষ্ট্রীয়ভাবে আমি কালচারাল খাতে স্পন্সরশিপ আদৌ সরকার দিচ্ছে কিনা, কারণ জনগণের দায়িত্ব তো আছেই ব্যক্তিগত পর্যায়ে। আমি জানি আপনারা, আমরা ব্যক্তিগতভাবে আমি অনেককেই চিনি, আপনার প্রোগ্রামের মাধ্যমে আপনিও সেই চেষ্টা করছেন, বাট ওয়ার ইজ দ্য গভর্নমেন্ট স্পন্সরশিপ? আপনি যদি রাষ্ট্র যদি এখন জনগণের টাকায় 560টা যদি আইডিয়াল মসজিদ করে, এখানে আপনার কালচারাল অ্যাক্টিভিটিস জন্য 1012টা কালচারাল সেন্টার কেন প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কেন থাকবে না? ওকে, এবং আমাদের রাষ্ট্রের যেটা আপনার ইকুয়ালিটি ফর অল এবং আপনার ধর্মচর্চার অধিকার তো সকলেরই আছে, তাহলে রাষ্ট্র যদি কোনো একটা বিশেষ ধর্মের জন্য করতে হয়, তাহলে তাকে কিন্তু মন্দির, পাগোডা, গির্জা সবই করতে হবে। সো এইখানে রাষ্ট্রের কোন খাতে রাষ্ট্র টাকা ঢালবে সেটা সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের পার্লামেন্ট, হাউস অফ দ্য নেশন, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রশাসন বা গভর্নমেন্ট যেটা বলেন। সো রাষ্ট্রের এই টাকা পয়সা কোথায় যাবে না যাবে, যেটা বাজেটের মাধ্যমে পার্লামেন্টে সেটা আপনার এটা আপনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে খুবই অবহেলিত, এবং নারীরা এখানে একটা বিশাল ভূমিকা রাখতে পারে। নারীদের খাতেও এই যে আমরা কোটাতে দেখলাম, এই যে কোটাতে নারীদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, এটা কি এক প্রকার উপহার দেওয়া হলো কিনা যারা জঙ্গি, যারা আপনার নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না? কারণ মুক্তিযুদ্ধের ধারা ছিল কিন্তু মোটা দাগে বলতে গেলে এইটাই, উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং আপনার সাম্য সকলের জন্য, এটাই মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, নারীদের বিষয়ে আসলে অনেক ইতস্ততা আমরা দেখি। সো এই জায়গাটায় পরিষ্কার করতে হবে, আপনি যদি মুক্তিযুদ্ধের মানুষ হন তাহলে নারী ক্ষমতায়ন থাকতে হবে নিশ্চয়ই, এবং এখানে আপনার মাইনরিটি রাইটস এনশিওর করতে হবে। এই দুটো একই বিষয়, তাই না? অনেক ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির। আসিফ মনির, একই প্রসঙ্গে কেন হয়নি গত এই শিক্ষা কেন পিছিয়ে, মানবিক মূল্যবোধের শিক্ষা কেন পিছিয়ে, সাংস্কৃতিক কর্মকাণ্ড কেন নেই, কোথায় দুর্বলতা? শিক্ষার ব্যাপারটা তো কিছুটা আলাপ হলোই, বিষয় আরেকটা হচ্ছে যোগ করি যে বিভিন্ন সময়ে বেশ ফরওয়ার্ড লুকিং শিক্ষা কমিশন রিপোর্ট এসছে, সেগুলো কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। কাজে আমাদের বহুমুখী শিক্ষা ব্যবস্থা, এবং সেটা এখন আধুনিক সময় আমরা বুঝতে পারছি সেটা আধুনিক মনস্কও না, যে কারণে এখন নতুন স্মার্ট বাংলাদেশের সাথে নতুন শিক্ষা ব্যবস্থার কথাও কিন্তু চিন্তা করা হচ্ছে যে আসলে আমরা স্মার্ট বাংলাদেশের জন্য কেমন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। তো সেখানে অবশ্যই আমাদের সাংবিধানিক ভিত্তি এবং আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে ভিত্তিগুলো আছে সেগুলোর ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, এটি একটি দিক। রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ব কিন্তু রয়েছে, বিভিন্ন, আপনি যেহেতু বিভিন্ন ক্ষেত্রের কথা বললেন, বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের যে আমাদের, বিশেষ করে আমাদের যখন বাৎসরিক বাজেট হয়, আমরা শুনি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বেশ কম বরাদ্দ করা হয়, আবার তারা আবার বলেন যে ওইটা বরাদ্দটাও ঠিকমতো খরচ হয় না। সেটা যখন খরচ হয় সেটা আমরা দেখি যে মামুলিভাবে খরচ হয়। আসলেই আমরা যদি বলি যে বাংলাদেশের ঐতিহ্যগত জায়গাগুলোকে প্রসারিত করার জন্য যে ধরনের সাংস্কৃতিক চর্চা হওয়া উচিত সেইটা হয় না। শিল্পকলা একাডেমিগুলো সারা দেশে প্রশাসনিক জায়গাগুলোই বেশি করে, আমি ঢাকার বাইরের শিল্পকলা একাডেমিগুলোর কথা বলছি। তো সেটা একটা বিরাট ক্ষেত্র আছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, আমরা যদি এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কাজ করতে চাই, ধর্ম মন্ত্রণালয়ও সেখানে কিন্তু কাজ করতে পারে তাদের বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলোর মাধ্যমে, এবং অন্যান্য যে মন্ত্রণালয় করছে, এটি একটি দিক। আর সাংস্কৃতিক যে দিকটি বলছেন, আসলে যেটা আপনি বলছিলেন যে আসলে যদি আমাদের একটা সেরকম কোনো আন্দোলনের একটা প্রেক্ষাপট থাকে, বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের, তখন আমরা সেটাতে আরও বেশি কার্যকরী হই। আমরা 50-এর দশকে দেখেছি 52 ভাষা আন্দোলনের আগে পিছে, 69 গণ অভ্যুত্থান বলেন, 71-এর সময়ে এবং পরবর্তী বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। তো
তো সেইটা একটা প্রেক্ষাপট একটু বিবেচনা, এটা একটা মানে সামাজিক বিশ্লেষণের প্রশ্ন যে আমরা যখন খুব একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় থাকি গণতন্ত্রের, তখন কি আসলে সাংস্কৃতিক চর্চাগুলো ঝিমিয়ে পড়ে কিনা। কিন্তু 2013-তে যখন গণজাগরণ মঞ্চ হলো, সেখানেও কিন্তু আমরা সেইভাবে সাংস্কৃতিক চর্চার স্ফুরণটা দেখিনি। এবং আরেকটা এটা হয়েছে যে বিভিন্নভাবে দলীয়করণ হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী বা জোটগুলোর মধ্যে। তো তাতে করে ওগুলো কিন্তু এক ধরনের স্থবিরতায় পৌঁছে গেছে। এখানে যারা এই ক্ষেত্রে একটু অগ্রগণ্য আছেন, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক সেবীরা, তারা হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারেন। অনেক ধরনের দলাদলি কিন্তু তৈরি হয়ে গেছে, এটা খুবই দুঃখজনক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে। এবং যেটা একটু আগে আমি বলছিলাম যে আমাদের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চাগুলো জায়গা করে নিচ্ছে ধর্মভিত্তিক বা উগ্র ধর্মভিত্তিক সাংস্কৃতিক চর্চা। এইটা রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে, স্থানীয়ভাবেও মোকাবেলা করতে হবে জনগণের মধ্যে থেকে। জি, অনেক ধন্যবাদ আসিফ মনির এবং ব্যারিস্টার তানিয়া আমির, আপনাদের ধরেতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুধুমাত্র আইনিভাবে রাজনৈতিক দল হিসেবে জামাত নিষিদ্ধ নয়, সামাজিক প্রতিরোধও দরকার এবং এখানে রাষ্ট্রের পাশাপাশি নাগরিক দায়িত্ব রয়েছে একটি মানবিক সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। সেই প্রত্যাশা রেখেই নাগরিকরা সেই ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের জিরো আওয়ারের আলোচনা এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।